মুবারক। ঈদ মানেই খুশি কিংবা ভালো লাগার মুহূর্ত, আর এই মুহূর্ত কাটে পরিবার বন্ধুদের সাথে। চলে আড্ডা, খুনসুটি। ঈদ উৎসবের রং ছড়িয়ে দিতে আমি চলে এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমার সাথে আছেন জনপ্রিয় দুজন তারকা। আমার সাথে আছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও মডেল নীরব হোসেন। আছেন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত। আমার এই দুই অতিথি নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার্ড বাই টাইফুন ফ্যাব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন কাটলো ঈদ? ঈদ তো আসলে সচরাচর যেভাবে কাটে, প্রথমত হচ্ছে যেহেতু রোজার ঈদ এবং রোজার সময়টা অনেক বেশি ব্যস্ততা থাকে। সো দেখা যায় ঈদ যখন শুরু হয়, ঈদের ছুটিটা যখন শুরু হয়, তখন মনে হয় যে একটু যতটা সম্ভব যতগুলো ফ্রেন্ড, যতগুলো মানে সার্কেল আছে, সবগুলো সার্কেলের সাথে মিশে যেন অনেক টাইম স্পেন্ড করতে পারে, যতটুকু সময় কাটানো যায়। এছাড়া অনেক বেশি খাওয়া দাওয়া, অনেক বেশি ঘোরাফেরা, এই তো মানে মানে ফেস্টিভ মুডটা যেভাবে রাখা যায় আর কি। ঈদের সময় নিশ্চয়ই কোনো ডায়েট কাজ করে না? একদমই না, একদমই না। কারণ হয় কি যে 30টা দিন রোজা রাখার পরে একদম প্রথম ঈদের দিন যে সকালবেলা নাস্তা করা, দুপুরে লাঞ্চ করা, বা এই সময়টা তো আমরা 1 মাস ধরে মিস করি। সো ঈদের দিন আমরা এত খাই, মানে মানে এত খাওয়াতে আমার মনে হয় যে এই যে 30 দিন যে না খাওয়ার যে মানে রোজা রাখার যে ব্যাপারটা, এটা কিন্তু ভুলে যাই আমরা। জেবা, আপনার ঈদ কেমন কাটলো? আমার ঈদ মানে আমার ফ্যামিলি। অন্য সময় দেখা যায় যে কাজে বিজি থাকা হয়, ফ্যামিলির সাথে ওইরকম টাইম স্পেন্ড করা হয় না। ঈদের সময় সবাই একসাথে থাকা হয়। তারপরে রোজার পরে ঈদ, তো ঈদের দিনও মনে হয় রোজা আসছি এরকম মনে হয় অনেক সময়। আর ঈদের দিন ভাল লাগে সালামি পেতে, সালামি দিতে, তারপরে অনেক ধরনের ডেলিশিয়াস ফুড। সব কিছু মিলে এনজয় করি। তো শৈশবের কোনো ঈদের স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, শৈশবে ওই যে টাকা কালেক্ট করতাম, সকালে একদম সালাম করতে যেতে হবে, তারপর যে সালামি কে কত টাকা পেলো সেটা, তারপরে হচ্ছে সেটা নিয়ে পরে আবার আমুকে নিয়ে দিয়ে দিতাম। সালামি বাদ দিয়ে কোনো কিছু? সালামি বাদ দিয়ে অন্য কিছু বলতে ওই যে ফ্রেন্ড সার্কেলে বাসায় যাওয়া হয়, তারপরে কার ড্রেস কেমন, ঈদের আগের দিন লুকিয়ে রাখতাম, ঈদের দিন শো করবো। সো এগুলো তো ছিলই। ভাইয়া আপনার? ঈদের আসলে ঈদটা আমার কাছে মনে হয় যে মানে ছোটোবেলা থেকে যেমন ছিল, এবং এটা আসলে ঈদটা চেঞ্জ হয় না, বাট এই প্রত্যেকটা বয়সের যে ডিফারেন্ট ঈদ, বা মানে ছোটোবেলার যেই সময়টা, ওই সময়টা কিন্তু আসলে যে এনজয়মেন্টটা থাকে, ওইটা কিন্তু একটা টাইম পরে আবার একটু বয়সের কারণে চেঞ্জ হয়। আমার এখন যেহেতু একটা এজের মধ্যে আছে, সো এখনও কিন্তু একরকম মানে মজা। সো ছোটোবেলার ঈদটার মধ্যে তো মানে স্মৃতির তো আসলে শেষ নেই। প্রথমত বলতে গেলে আমার মনে পড়ে সেটা হচ্ছে যে প্রথম করতাম যে সকালে মানে নাস্তা করে আমি যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে এবং যতগুলো এলাকার বাসা আছে, যতগুলো ফ্রেন্ডের বাসা বা বড় ভাইয়ের ফ্রেন্ড, বড় বোনের ফ্রেন্ড, মেজো ভাইয়ের ফ্রেন্ড, প্রত্যেকটা বাসায় যাওয়া, এবং আমরা আসলে মানে খুব বেশি কম্পিটিশন চলতো কে কত বাসায় মানে অ্যাটেন্ড করলাম এবং কত বাসা থেকে সালামি পেলাম। সো এই কম্পিটিশনটা থাকলো, এবং আরেকটা ছিল হচ্ছে কোলাকুলি করার একটা ব্যাপার, যে ঈদের কোলাকুলি আমি কতজনের সাথে কোলাকুলি করেছি, তারপর আমার যে ফ্রেন্ড ও কতজনের সাথে কোলাকুলি করেছে। সো এইগুলো তো ছোটবেলার একটা ব্যাপার ছিল। জেবা আপনার? না, কোলাকুলি করা হয়নি কখনো। কিন্তু আমরা মেয়েরা তো কোলাকুলি করতেই পারে। আমি তো জিজ্ঞাসা করিনি ছেলেদের সাথে কিনা। না না, ওরকম যে মেয়েদের তো কোলাকুলির ওরকম কোনো ট্রেন্ড নেই। আর এমনি তো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে তো হাক দেওয়াই হয়। তো এটা ছোটবেলায় করা হতো না, বাট বড়বেলায় ঠিকই করা হচ্ছে। ছোটবেলায় বড়বেলায় সবসময় করা হয়। তো শৈশবে কোন জায়গায় যেতে চাইবেন আপনি? আমার কাছে মনে হয় যে স্কুল লাইফ হতে পারে সেটা, বা মানে ক্রিকেট খেলার যে সময়টা, সো ওই সময়গুলো অনেক বেশি মানে ওইগুলো তো অনেক স্মৃতি আছে, এবং ওইটা অনেক মিস করি। এবং ওই সময়টায় অনেক বেশি মনে হয় যে খুব প্রিসাইজ প্ল্যানিং করা ছিল, বাট তারপরেও মনে হয় যে ওইটা অনেক বেস্ট টাইম। যেমন যেহেতু আমার বাবা এয়ারফোর্সে ছিল, সো সেই জায়গা থেকে যে জিনিসটা হতো যে একদম
মাগরিবের নামাজের সময় একদম বাসায় ঢুকতে হবে, বাসায় ঢুকে হাত মুখ ধুতে হবে, হাত মুখ ধুয়ে আবার পড়াশোনা করতে হবে, আবার একটা 8টা বা 9টা থেকে 1 ঘন্টা একটা টাইম থাকবে যেটা আমি টিভি দেখতে পারবো, আবার টিভি দেখার পর আবার একটু খাওয়া দাওয়ার জন্য একটা ব্রেক, তারপর আবার ব্রেকের পরে অল্প একটু পড়াশোনা করে আবার মানে ঘুমানোর প্রিপারেশন নেয়, আবার সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে মানে একদম পুরো যে মানে সামরিক বাহিনীর যে মানে সামরিক শাসনে বড় হওয়া যে মানুষ, সো সেইটার মধ্যেও কিন্তু অনেক মানে মজাটা ছিল। তো শৈশবে কি আপনি অনেক দুরন্ত ছিলেন? আমি ছিলাম আমাদের স্কুল বা কলেজে আমি যেভাবে ছিলাম তখন দেখা যেত যে আমার সাইন স্কুলে পড়াতে যেটা হতো সবসময় চুল ছোট রাখতে হতো, তারপরে সবসময় সাদা একটা মানে আমাদের পিটি শু ছিল সেটা, তারপরে বেল্ট পরতে হতো এবং ইন করার পরে একটা প্রপার যে ইউনিফর্ম থাকা, সো যেই জিনিসগুলো না মেনটেন করতে হতো বা যেই জিনিসগুলো মানে প্রপার থাকা উচিত ওইটাকেই না ব্রেক করাটাই তখন আসলে মনে হতো এইটাই মনে হয় ক্রিয়েটিভ বা এইটাই মনে হয় মানে মানে হিরোইজম থাকবে, এইটাই মনে হয় একটু হিরোইটিক ব্যাপার। সো দেখা যাচ্ছে চুলটা সবসময় একটু বড় থাকতো, মানে সায়েন্স স্কুলের দেখা যাচ্ছে যত মানে আমার আশেপাশে যেমন আমার 2 ক্লাস নিচে বা 2 ক্লাস উপরে বা আমার ক্লাসে এরকম 4-5 ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বড় চুল থাকতো আমার। হ্যাঁ, মেয়েদের থেকেও কি বড়? না এত মানে ছেলেদের মধ্যে সবার চেয়ে বড় চুল থাকতো এবং দেখা যেত যে আমাদের যখন সানডে যখন পিটি ক্লাস হতো দেখা যেত আমি মানে সানডে ক্লাসই করতাম না, প্রথম যে ক্লাসটা যখন আমার চুল ধরবে তখন চুল ধরে আমার চুল কেটে দিবে, সো ওইগুলো অনেক মিস করি। তো ছোটবেলায় বা স্কুলে কারো থেকে নিশ্চয়ই আপনার কোনো মেয়ের থেকে আপনার চুল বড় ছিল না, কিন্তু কোনো মেয়েদের উপর ক্রাশ কে ছিল? না ছোটবেলায় নায়িকার উপর কেউ না? আচ্ছা, তাহলে আমরা জীবার কাছ থেকে এই অ্যান্সারটা নেই। আপনার ছোটবেলার ক্রাশ? ছোটবেলার ক্রাশ, ছোটবেলা তো টিভি দেখতাম, সুন্দর সুন্দর নায়ক নায়িকা দেখলেই ভালো লাগতো। ওইরকম তো নাম তখন জানতাম না, বাট দেখতে ভালো লাগতো, আমি দেখতাম। রিও ভাইয়া, আপনার কাছে জানতে চাই যে আপনার সংসারের নায়িকা কেমন আছে? খুবই ভালো। সবার মন ভেঙে যে একজনকেই আপনি মন দিয়ে রেখেছেন, কেমন আছে সে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এই যে এতগুলো মেয়ের যে মনটা ভাঙলেন আপনি, তারা আপনাকে কি বরদোয়া দিচ্ছে? না, মানে যারা আমার কাছে মনে হয় যারা মানে আমাকে পছন্দ করে, আমার কাজকে পছন্দ করে, সো তারা যে এই যে কাজের যে মানে কাজের প্রতি যে আমার যে ডেডিকেশনটা দিয়ে আমি যে কাজটা দিচ্ছি সেই কাজটা যে পছন্দ করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনার 2টা বাচ্চা আছে, তো তাদের ঈদে তাদের সাথে ঈদটা কিভাবে কাটে? মানে তাদের সাথেও ঈদটা আসলে খুব মানে একটা সুন্দর একটা টাইম কাটে সকাল থেকে শুরু করে। সো এই যে 30 দিনের যে ব্যস্ততার কথা বলছিলাম, সো প্রপার সময় দেয়া হয় না। দেখা যাচ্ছে আমি যখন বাসায় যাই তখন দেখছি ওরা ঘুমাচ্ছে, আবার যখন আমি বের হই তখন দেখি ওরা ঘুমায় বা ওরা স্কুলে। সো আমি যেটা হয় যে এই ঈদের দিন থেকে শুরু করে আমরা যেই কয়টা দিন আসলে মানে ফেস্টিভ মোডে থাকি, যে কয়টা দিন ছুটি থাকে, ওই কয়টা দিন একদম সকাল থেকে ট্রাই করি যে থাকার জন্য এবং প্রত্যেকটা মানে মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে যেন ওদের সাথে থাকতে পারি। বাচ্চারা আপনার কাছে ঈদের সালামি চায় না? হ্যাঁ, সবসময়। এবং শুধু ঈদের সালামি না, এমনি যখন আমি তো নর্মালি দেখা যায় আমি না মানে সবাই এখন যেটা হচ্ছে সবাই ডিজিটালি পেমেন্ট সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে, দেখা যায় অনেক ক্যাশ বেশি ইউজই করা হয় না। সো সেই ক্ষেত্রে আমার ওয়ালেটে যখন ক্যাশ থাকে দেখা যায় ওরা নিয়ে ওদের ব্যাংকে রেখে দেয়। আচ্ছা, 2 বাচ্চার মধ্যে ঈদের সালামি নিয়ে মারামারি করে কে জিতে? না, এটা কখনোই ওদেরকে আলাদা করা হয় নাই, কারণটা হচ্ছে সবসময় মানে মানে 50-50 করে রাখা, যে মানে যদি আমি যদি কাউকে বেশি দেই বা কেউ যদি বেশি তুলে নেয়, ওরাই আবার ডিভাইড করে আলাদা মানে একদম সমান সমান করে ইকুয়াল করে ফেলে। Okay, এখন সংসার লাইফ থেকে আমরা যদি পর্দার নায়িকার কথা জিজ্ঞাসা করি, পর্দার নায়িকারা কেমন আছে? পর্দার নায়িকারা তো আমরা তো এবার ঈদে যেহেতু অনেকগুলো ছবি রিলিজ হলো, সো এবার আমরা হলে গিয়ে দেখব যে পর্দার নায়িকারা কেমন আছে, ভালো করছে, কেমন করছে না করছে, এই তো। জিবা, আপনি লুকিয়ে কার সাথে প্রেম করেন? আমি কোনো প্রেম করছি না এখন। আগে করতেন? আই হ্যাড আ রিলেশনশিপ, বাট এখন নাই। আচ্ছা, নীরব ভাইয়ের ভিতরে কোন কোন কোয়ালিটি আছে যেটা আপনি আপনার পার্টনারের ভিতরে চান? নীরব ভাইয়ের ভিতরে নীরব ভাইয়ের হাইট ইজ গুড, স্কিন টোন ইজ গুড লুকিং, তারপরে খুব ঠান্ডা মেজাজ, সব কিছুই ভালো।
তার মানে নীরব ভাইয়ের ভেতর যতগুলো কোয়ালিটি আছে সবগুলো আপনি চান। যেটুকু দেখেছি আর কি। এর ভেতর বাইরে কি কিছু আছে যতটুকু আমরা দেখিনি? না, এটা আমার কাছে মনে হয় যে সেটা ও তো আর বুঝবে না। কারণ মানে হয় না কাজের মানে কাজের যতটুকু জায়গা সেই জায়গা থেকে আমরা তো বেশ কয়েকদিন শ্যুট করেছি, সো সেই জায়গা থেকে আমাদের যে জায়গাটা মানে পরিচয়ের জায়গাটা তৈরি হয়েছে। সো আমার কাছে মনে হয় যে অতটুকুই তো আমাকে চিনবে। তো ভাবির বাইরে যদি অন্য কাউকে হ্যাং আউটে নিয়ে যেতে চান, হতে পারে সিনেমার নায়িকা কিয়ারা আদভানি। কিয়ারা আদভানি, ও মাই গড, সেখানে আমি কি যেতে পারি? একটু দূর থেকে দেখবো তাকে। হ্যাঁ, যে কেউ দেখতে পারে, আমি কিয়ারা আদভানির সাথেই থাকবো। ওয়াও, ইমপ্রেসিভ। অ্যান্ড যেবা আপনি? ইমরান খান। কেন ইমরান খান কেন? আমার ভালো লাগে ওনাকে। তার অনেকগুলো হিস্ট্রি আছে। আই ডোন্ট নো, বাট আমার তাকে পছন্দ। তার লোক আমার ভালো লাগে। তো বাংলাদেশে আপনার চোখে সেরা কে, নীরব ভাই নাকি অন্য কেউ? না, আমার চোখে সেরা সবাই। একজনের নাম তো নিতেই হয়। নীরব ভাই তো অফকোর্স। তারপরে আমার হচ্ছে নেম আরফিন শুভরে ভালো লাগে অনেক। ওকে, আর নীরব ভাই আপনার কাছে সেরা কে? আমার কাছে সেরা তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো ডিপেন্ড করবে যে আমি যেই কাজটা করছি বা ডিরেক্টর যেই জায়গা থেকে যাকে যেই মানে ক্যারেক্টারের জন্য পছন্দ করবে সেটা। আর আমি আসলে সেরা বলার কেউ না, বাট আমার কাছে মনে হয় যে দর্শক মানে অনেক বেশি জাজমেন্টাল। দর্শক অনেক যেটাই যাদেরকে সেরা বানায় বা মানে এখন পর্যন্ত সেরা হয়েছে তারা আসলে দর্শকদের কারণেই হয়েছে, বাট ডেফিনেটলি তাদের মধ্যে কোনো না কোনো কোয়ালিটি ছিল, সেটা আই কানেক্টিং হোক বা মেন্টাল কানেকশন না থাকলেও যে একটা মানুষকে শুধুমাত্র পর্দায় দেখে ভালোবাসা যায় সেটার একটা গুণ থাকতে হয়। এটা একটা মানে গড গিফটেড জিনিস দরকার। এবার আমরা একটু ভিন্নভাবে আড্ডা দিতে চাই। আমরা জানতে চাই আপনাদের অজানা কিছু গল্প, যেটা নীরব ভাই জেবাকে নিয়ে জানেন and জেবা নীরব ভাইকে নিয়ে জানেন। কে আগে শুরু করতে চান? অজানা গল্প আমি কি বলবো? ও 1 ঘন্টা ধরে শুটের মাঝখানে যখনই যায় 1 ঘন্টা ধরে বলে ভাই আমি নিচে। হ্যাঁ, তারপরে মানে এই কয়েকদিন আগেও তারপরে স্টাইলিং করে যে মেয়েটা ও ফোন করছে, বলছে আপু এই তো আমি নিচে। এবং ওখান থেকে আবার মেকআপ আর্টিস্টও ফোন করছে, তো বললাম এই আমি নিচে আসতেছি এই চলে আসছি। এবং 1-1.5 ঘন্টা ধরে ও নিচেই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমি জানি না ও কি থাকে মানে কি করে। লাইক আমি আসছি ওই দিন, আসার পরে দেখি আরেকজনের মেকআপ হচ্ছে, 40 মিনিট সময় লাগবে। তো আমার ব্যাংকে একটু কাজ ছিল, তো আমি ব্যাংকে গেছি। আল্লাহ, যাওয়ার সাথে সাথে ফোন দেওয়া শুরু হয়ে গেছে সবার। আমি যদি বলি আমি ব্যাংকে চলে আসছি গুলশানে, সবার মাথা খারাপ হয়ে গেছে। এর জন্য আমি বলছি নিচে আসতেছি 2 Just মিনিট। নিচে। সেই এটা একদমই নিচে থাকা- অজানা, মানে আমি এখন পর্যন্ত এটা কারণ খুঁজে বের করতে পারিনি। And জেবা, নীরব ভাই তো আপনার একটু বাস মেরে দিল। আপনি হচ্ছে কিছু বলেন আমাদের, যেন আমরা নীরব ভাইয়েরও মজা নিতে পারি। আমার একটা শ্যুট, সামহাও একটা মেহেন্দির একটা শ্যুট ছিল। সো সেটাতে আমার কাজ করার কথা ছিল। তো পরে দেখলাম নীরব ভাই কাস্টিং এবং আমাকে চেঞ্জ করে আরেকজনকে নেওয়া হয়েছে। কোনটা? এটা ডু ইউ নো দ্যাট? না, লাস্ট একটা মেহেন্দির কাজ হয়েছে, হ্যাঁ, ওটা হ্যাঁ, আমার সাথে হ্যাঁ। সব ফাইনাল হয়ে গেছে। পরে হুট করে দেখে আমি নাই। পরে আমি ভাবলাম যে কি হলো এটা আমার সাথে। পরে আমি ভাবলাম আপনাকে আস্ক করা হয় না, আজকে আস্ক করলাম। ও আচ্ছা, আল্লাহ, কেন এটা হলো? আমি জানি না তো। আমিও জানি না। আমার ডেট সব নেওয়া শেষ নিয়ে আহা, পরে দেখি শুটটা so হয়ে sad, so গেছে। sad. আই ডিডন্ট নো দ্যাট। হ্যাঁ, কারণ আমি একদমই জাস্ট শুটের 2 দিন আগে আমাকে ওরা ইয়ে করছে, কারণ তাহলে তোমার সাথে তখন কথাবার্তা বলে ইয়ে করছিল। কারণ প্রথমে ওরা ওইভাবে চিন্তা করেনি, মানে ওরা চিন্তা করেছিল যে একটা ফিমেল অ্যাক্ট্রেসের উপরেই বেস করে থাকবে আর একটা নতুন কাউকে নিয়ে শ্যুটটা করে ফেলবে। পরে ওদের প্ল্যানিংটা চেঞ্জ করে ফেলছে। ওকে, বাট আমি ওটা জানতামই না। আমিও জানতাম না। স্যাড। It's okay. এখন আমরা একটা মানে প্রথম গল্পটা জানতে চাই, সবকিছুর প্রথম গল্প। আপনার রেডি? ইয়া শিওর। জেবাকে প্রথম কে প্রপোজ করেছে? এটা তো অনেক ছোটবেলায়, ক্লাস 9-এ থাকতে, হ্যাঁ, একটা ছেলে। সো আমি ক্লাস টপার ছিলাম, ও হচ্ছে ক্লাসের সব থেকে বাজে স্টুডেন্ট ছিল। সো ও আর কি প্রপোজ করে আমাকে। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। আপনাকে জীবনে প্রথম কে প্রপোজ করেছে? ডেফিনেটলি মি। হ্যাঁ, অবশ্যই মেয়ে, but তার নামটা কি? সে কে? নামটা ভুলে গেছে।
জীবনে প্রথম প্রপোজ করেছে তার না, নাম আপনি আমি ভুলে এগুলো গেছেন? কেয়ার করতাম না, মানে সো এগুলো নিয়ে আমার আসলে কোনো ছোট থেকে হিরো, হ্যাঁ ছোট থেকে হিরো। আচ্ছা, তারপরে যার নাম মনে আছে? না, এগুলো আমি মনে করতাম না। সরাসরি বলে দিলেই পারেন, আপনি আমাদের জানাতে চান না, 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 আমাদের না, না, দর্শকদেরকে আপনি অজ্ঞাত রাখতে চান। না, এগুলো প্রথম এগুলো মনে নাই। আই গেস আমরা একদিন বের করে ফেলবো, তো সমস্যা নেই। নিরূপে, আপনার মিডিয়াতে প্রথম কাজের স্যালারি কত ছিল, রেমুনারেশন? মানে 2000। যে বা আপনার? আমি এটা যদি বলি, আমার প্রথম কাজ ছিল টিভিসি, লাভ দ্য হালাল ব্র্যান্ড। সো এখানে আমাকে যে কাস্ট করেছে অর্ধেক টাকা মেরে দিয়েছে, তারপরে আমি 17,000 পেয়েছিলাম। ওকে, নিশ্চয়ই জেনারেশনাল একটা গ্যাপ আছে, তারপরে আস্তে আস্তে রেমুনারেশন বেড়েছে। বাট নীরব ভাই, আপনিও কিন্তু তখন মানে কম পাননি, 2000 টাকা সেই সময় কিন্তু হ্যাঁ, অনেক। কারণ আমার মনে আছে যে এটা একটা র্যাম্পের জন্য, মানে ফ্যাশন শো একটা, মানে ফ্যাশন শো একটা শ্যুটের জন্য বেসিক্যালি তখন আমাকে 2000 টাকা দিয়েছিল আমার একদম স্টার্টিংয়ে। বাট তখন কিন্তু আসলে যে আমি যেটা, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই কাজ করলে যে টাকা পাওয়া যায় এটাই তো জানতাম না আমি। হ্যাঁ, মানে টাকা পাওয়া যায় এটাই জানতাম না। আচ্ছা, প্রেমের কথা তো আপনি বললেন না, কে আপনাকে প্রথম প্রপোজ করেছেন, বাট প্রথম কে আপনাকে ডাম্প করেছে? এটা তো আসলে কারো নাম বলা যাবে না। এটাও বলা যাবে না? আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড। এটা যেবারটা অনেক হবে এখন। বলো হ্যাঁ। আই এম শিওর যেবা আমাদেরকে হতাশ করবে না। বলো। আমার যখন রিলেশন ব্রেকআপ হয়েছে তখন তো আমি অবশ্যই সেখান থেকে ছ্যাঁকা খেয়ে চলে এসেছি। সো অবশ্যই ডাম করেছে সে আমার আচ্ছা। সাথে। সো চিটারদের সাথে থাকতে থাকতে আমি নিজেও চিটার হয়ে গেছি এখন। দ্যাট ওয়াজ আ বোল্ড অ্যান্সার। প্রথম কোন নায়িকাকে বিয়ে করেছেন সিনেমাতে আর কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টেস্ট না, হয়ে আমি গেছে পুরো। না মনে করতেছি যে আসলে একটা ছবি করেছিলাম গুরু ভাই। গুরু ভাই হচ্ছে সমরেশ মজুমদারের একটা গল্প, দত্তগুপ্ত, ওইটার একটা উপন্যাসের একটা পার্ট নিয়ে একটা ছবি হয়েছিল যেটা হচ্ছে গুরু ভাই। এবং ওই গুরু ভাইতে বেসিক্যালি মানে আমার আর রেসি ছিল আমাদের নায়িকা, রেসির আর আমার বিয়ে হয়েছিল প্রথম, মানে তার মানে ওকেই প্রথম বিয়ে করেছিলাম। আর তার আগে আমার মনে হয় যে বিজ্ঞাপনের এক শ্যুটে আমি আর শখ একটা মেয়ে, ওই তুমি মেয়েদের বিজ্ঞাপনের কথা বললা, ওই তখন মানে আরও একদম ছোটবেলায় তখন মনে হয় আমার আর শখের একটা মানে বিজ্ঞাপনের শুটিংয়ে বিয়ে হয়েছিল। ওভারঅল আপনার কোন ধরনের চরিত্র করতে খুব বেশি ভালো লাগে? আমার কাছে এখন আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে প্রথমত ডিরেক্টর বা প্রডিউসার বা যখন টিম নিয়ে যখন প্রথম বসার পরে আমার মাথার মধ্যে টেনশনটা কাজ করে যে এই গল্পটা আমাকে বলছে সেই গল্পটা আসলে লুক চেঞ্জের জায়গা কতটুকু। লুক চেঞ্জ করার জায়গা না থাকলে বা যদি ওরকম কোনো ডিফারেন্ট কোনো কিছু না হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই কাজটা আমি করতে চাই না আসলে। সো প্রথমত এটা করে তারপরে হচ্ছে যে ওইটা কিভাবে করতে চায় ডিরেক্টর, তার যে প্ল্যানিং, পুরো প্রজেক্টটা নিয়ে কি ভাবছে, তারপর এটার সাথে সাথে ডিওপিকে হচ্ছে অনেক কিছু আসলে আমার কাছে মনে হয় যে মানে যখন আমি একটা জায়গায় ইনভলভ হই তখন আসলে অনেক পেইন দেই, সেটা ডিরেক্টর এবং প্রডিউসারকে অনেক পেইন দিতে থাকে। এবং আমি বলে নেই ভাই, দেখবেন যে আপনি মানে আমার সাথে কাজ করতে গিয়ে এর পরবর্তীতে আমি আপনাকে এত প্রশ্ন করবো আপনি বিরক্ত হয়ে যাবেন। সো এখন আপনার যা যা বলার আপনি বলে নেন, এরপর আমি খালি বলবো, মানে আমার অনেক হাজার হাজার প্রশ্ন থাকবে। আপনার সব থেকে পছন্দের কাজ কোনটা আপনার নিজের? আব্বাস আমি নামে একটা ছবি করেছিলাম, সেটা হচ্ছে 17-তে রিলিজ হয়েছিল, মানে 17-তে শুটিং করেছিলাম, 19-এ রিলিজ হয়েছিল। সাইদ চন্দন পরিচালিত। আমি একটা ওল্ড টাউনের একটা ক্যাডারের গল্প করেছিলাম, সেই গল্পটা। যেবা? আমার ফেভারিট ক্যারেক্টার মানে ড্রিম ক্যারেক্টার ছিল 3টা। একটা হচ্ছে প্রিন্সেস, ডিজনি প্রিন্সেস টাইপের একটা চিন্তাভাবনা ছিল। সো স্যান্ডেলিনাতে কাজটা আমার হয়ে গিয়েছে। সো যদিও সেখানে কোনো প্রিন্স ছিল না। সো সেকেন্ড ওয়ান ইজ থাকে না ওই যে ইংলিশ টাইপের কিছু ভূতের হরর মুভি, লাইক হোয়াইট কালার গাউন পরে নূপুরের সাউন্ড শোনা যাবে এরকম একটা। আর থার্ড ওয়ান ইজ হুইল চেয়ারে বসে থাকবো, বোবা একটা নায়িকা, কোনো অ্যাক্টিং থাকবে না, টাকা নিয়ে চলে আসবো। বাট ওই অ্যাক্টিংটা করতে কি অনেক অসুবিধা ফেস করেছেন? কোনটা? স্যান্ডেলিনা ওয়ান? হ্যাঁ।
না, আমি কোনো অসুবিধা ফেস করি না, আমি তো পুরোটা জুড়ে এনজয় করেছি। আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি একটা প্রিন্সেস, ওইভাবে আমাকে টেক কেয়ার করা হয়েছে ওখানে। জীবনে প্রথম কবে বিয়ে করেছেন? ড্রামাতে অবশ্যই। কবে বিয়ে করছি? আমার 22-এ প্রথম বিয়ে করা হয়। ড্রামা নেম ওয়াজ রিক্সাওয়ালার প্রেম। সো ওখানে আর কি প্রথম বিয়ে করা রিকশাওয়ালাকে বিয়ে হয়েছে। করেছিলেন? রিক্সাওয়ালাকে বিয়ে করেছি। ইভেন এই ড্রামাটা করার পরে থেকে রিক্সাওয়ালারা না আমাকে দেখলে কেমন জানি টাঙ্কি মারে আমার সাথে। আমি এটা খুব ফিল করি। বলে আপা আপনি রিক্সাওয়ালার প্রেম, রিক্সাওয়ালার সংসার করছেন না? আমি হ্যাঁ। ও আচ্ছা, যাবে আর জিজ্ঞেস করবে আপু আপনার বাসা কি এটা ছিল? আমি বললাম হ্যাঁ ভাই, এগুলো কেন জিজ্ঞেস করছেন? আমাকে ছোটবেলায় বলতো মানে পড়ালেখা না করলে আইসক্রিম ওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। আমারও তখন খুব ভালো লাগতো, কারণ আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে তো আমি চটপটি ওয়ালার সাথেও বিয়ে করতে চাইতাম, চটপটি খেতে ভালো লাগে। আচ্ছা, আমার এরকম চিন্তা ভাবনা ছিল না কখনো। আর ছোট থেকে আমি গুড স্টুডেন্ট ছিলাম, সো এরকম হয় না। আমার সবসময় চিন্তা ভাবনা ছিল যে স্টাডিটা শেষ করবো কখন, আমাকে খেলতে যেতে দিবে কখন। সো বিয়ে করার কথাবার্তা আমাকে এখন পর্যন্ত বলে না বিয়ের কথাবার্তা। আমি বুঝি না আমার বাবা মা আমাকে বিয়ের কথা কেন বলে না। তো স্টাডি শেষ হয়েছে? স্টাডি শেষ হবে এই যে এপ্রিলে শেষ হবে, বি ফার্ম কমপ্লিট হবে, তারপরে এম ফার্ম করার চিন্তা ভাবনা আছে। মাঝখানে ইন্টার্নি করতে হবে, থিসিস করতে হবে, সো লং ওয়ে টু গো। তাহলে পড়ালেখা আর কাজ কিভাবে সামলানো হয়? পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা। দুইটা ব্যালেন্স করতে সক্ষম আপনি? আমি কোনো কিছু ব্যালেন্স করতেই সক্ষম না। আমার যখন মনে হয় আমার এটা করা উচিত আমি এটা করি, যখন মনে হয় এটা করা উচিত এটা করা উচিত। আর যখন এক্সামের সময় চলে আসে, টিচাররা প্যারা দেওয়া শুরু করে, তখন শুট মাথা থেকে বাদ দিয়ে আগে এক্সাম দিই। তারপর আবার যখন শুট মাথায় আসে, বড় কোনো শুট, তখন স্টাডি সাইড করে আগে শুটটা করি। তো আপনার কাজ করার ক্ষেত্রে সব থেকে বেশি কোন জায়গায় আপনি স্ট্রাগলটা ফেস করেছেন? আমি কোনো জায়গাতেই স্ট্রাগল ফেস করিনি, আমি কোনো স্ট্রাগলই করিনি। সো দ্য জার্নি ওয়াজ স্মুথ ফর ইউ? দ্য জার্নি ওয়াজ স্মুথ ফর মি, বিকজ থাকে না যে যখন আমরা এক্সপেকটেশন হাই থাকে তখন আমরা অনেক থাকে না ফার্স্ট্রেটেড হয়ে যায়, এটা আমার সাথে হলো না কেন, ওটা আমার সাথে হলো না কেন। সো আমার এক্সপেকটেশনই ছিল না আমার যে এটা করব ওটা করব। তো যখন যেটা করি ভালো লাগে কাজ করে, দেখি যে সব কিছু স্মুথ ওয়েতেই হচ্ছে। সো আই থিঙ্ক আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালো হচ্ছে। হ্যাঁ, আর যেটা হয় যে এক্সপেকটেশন রাখলে আসলে ফ্রাস্ট্রেশনে কাজ করবে। হ্যাঁ, যে মনে হয় না যে আমি এটা করতে পারবো কিনা, মানে আমার এটা হওয়ার কথা ছিল। আবার পাশ থেকে দেখা যাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে আমার চেয়ে মানে আমি ওর চেয়ে ভালো কোয়ালিটি সম্পূর্ণ একজন ছেলে, সো ও আমার চেয়ে বেশি ভালো কাজ পেয়ে যাচ্ছে, বা এই কাজটা আমার করলে ভালো করতাম। তো তখন কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে। সো ওইটা না থাকাই ভালো। আপনি কোনো স্ট্রাগল ফেস করেছেন? মানে আমার তো আমি এখনো স্ট্রাগলিং পিরিয়ডে আছি। এটা নিশ্চয়ই কেউ বিশ্বাস করবে না। না, করবে, মানে আমি তো বিশ্বাস করব, কারণ হচ্ছে আমি আসলে আমার নিজের সাথে একটা চ্যালেঞ্জ, মানে আমার মনে হয় যে আমি নিজের সাথে নিজেকে সারাক্ষণ কম্পেয়ার করতে থাকি সবসময়। সারাক্ষণ মনে হয় যে আগের কাজ থেকে এই কাজটাকে কতটুকু ভালো করা যায় সেটা। আর স্ট্রাগলিংয়ের তো অনেক, মানে যেটা হচ্ছে পড়াশোনা করে তারপরে বিভিন্ন অ্যাড ফার্মে ছবি দিয়ে এবং সেখান থেকে স্ক্রিন টেস্ট দিয়ে, মানে এগুলোর অনেক মজার, মানে ওইটা স্ট্রাগলিং না বেসিক্যালি, ওইটা আসলে অনেক মানে একটা সুন্দর একটা সময়, এবং ওইটা একটা লিসেন ছিল, ওইটা একটা স্টেপ ছিল, মানে একটা স্টেয়ার ছিল। সো আমার কাছে মনে হয় যে এটা একদম অ্যামেজিং একটা মানে কেউ কেউ এক্সপেরিয়েন্স। স্ট্রাগলটাকে স্ট্রাগল হিসেবে নেয়, আর কেউ কেউ সেটাকে ফান হিসেবে টু এম সামথিং বিগ, সেটা আপনার জন্য হয়েছে। মানে আমি এনজয় করেছি অনেক, মানে এখন আসলে মনে হয়, তখন মনে হতো না অনেক কষ্ট, অনেক পেইন, অনেক মানে এটা কি করতেছে না করছে, তার বাট ওইটা হয় যে একটা কিউরিসিটি থাকে কাজের মধ্যে, যে আজকে গিয়ে এখানে যাব, আজকে ওইখানে যাব, আজকে ওর সাথে দেখা হয়ে এতটুকু জানলাম, বা আজকে এই অ্যাড ফার্মের ছবি দিয়ে মনে হলো যে আসলে না এটা পড়া ঠিক না, এটা করা ঠিক না। সো এই যে মানে লার্নিং পিরিয়ডটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যে বা নর্মালি কিন্তু আমরা মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলতে শুনি, অনেক কথাই বলে মানুষজন। সেটা যখন একটা নতুন নিউ কামার মানুষ হয়, তাকে নিয়ে মানে আরও অনেক অদ্ভুত অদ্ভুত কথা শোনা যায়। অ্যান্ড ডেফিনেটলি আপনার মতো যদি সাকসেসফুল হয় তাহলে তো আরও কথাই ছড়ায়। তো এরকম কোন কথাগুলো আপনি শুনেছেন আপনাকে নিয়ে? আমাকে নিয়ে আমি তো দেখেছি যে মেকআপ রুমে বিশেষ করে অনেক সব gossip গল্প হয়। তো মেকআপ রুমেই হয়। অনেক গসিপ হয়। তো আমার না দ্য গসিপ হাব। প্রচুর। আর আমি যখন শুনি যে কারো নামে ওখানে অনেক কথা হচ্ছে, তখন আমার মনে হয় যে অন্য কোনো জায়গায় আমাকে নিয়েও কথা হয়। সো আমি আমার জিনিসগুলো না মাথার ভিতরে ঢুকে যায়। সো আমি মেকআপ রুম থেকে বাইরে এসে সোফার মধ্যে শুয়ে থাকি বা অন্য কোথাও স্পাইস শুয়ে সেট থাকি। করে রাখবা। সো আমি না ছোট থেকেই আমার পেছনে কে বললো, সামনে কি বললো, আর আমি জীবনে কেয়ার করি না। সো মেকআপ রুমে কোথায় কে বললো, বাইরে কোথায় কে বললো, আই ডোন্ট কেয়ার। বাট আমার কিছু আসলেও প্রবলেম আছে যেগুলো বলে,
অ্যান্ড আমি চাই এগুলো সলভ করতে এবং ট্রাই করছি। সো ফার্স্টের দিকে যেটা হলো, নীরব ভাই বললো না যে ছবি দিতে ভালো লাগে, মানে অনেকে অ্যাড ফার্মে, তো আমাকে বলে দেওয়া হয়েছিল এইভাবে যে কেউ যদি মানে দেখা করার জন্য বা মিট করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকে, যাবো না, তাদের চিন্তা ভাবনা ভালো না। তো আমাকে যখন ফোন দেওয়া হতো, এই কাজ পাইলে তো ডিরেক্ট ফোন দিয়ে কাজের কথা বলবেন, আমার কেন দেখা করতে হবে, আমার কেন ছবি দিতে হবে, আমি এরকম করে কথা বলতাম। তখন ভাবতাম এটা অনেক স্যাভেজ। তারপর দেখা যেত যে শুটিংয়ের ডেট দিয়েছি, তখন পরে আমার হয় না, শুটিংয়ের ডেট চেয়েছে, দিয়ে দিয়েছি, পরে দেখা যায় একদিনে 2টা শুটের ডেট দিয়ে ফেলছি। সো আমার হয় কি, আমি না ব্যালেন্স করতে পারতাম না। সো এগুলো নিয়ে অনেক সমস্যা হতো না, মাঝখানে। শুটিং গুলো কেমন হয় না, মানে একই দিনে 2-3টা কাজে আসো, দেখবা যে তুমি মাঝখানে অনেক দিন ফ্রি 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 ফ্রি, আর একটা কাজে 2 দিনে 3 দিন। ইয়া, এটা হয়। হয় না? হ্যাঁ, তারপর এরকম হতে হতে যখন দেখলাম যে রেপুটেশন নিয়ে খুব কথা হচ্ছে, যে যেবা ভাসিয়ে দেয়, যেবা এই করে, যেবা স্যাভেজ, সো তখন ও ভাবলাম তো যে না। মাঝখানে তোমাকে নিয়ে নাকি নিউজ টিউজ হয়ে? হ্যাঁ, প্রচুর নিউজ হয়েছে আমাকে নিয়ে, অবশ্য ভালো হয়েছে। তারপরে যেটা হলো, পরে আমি ভাবলাম আমার তো অনেক কিছু চেঞ্জ করার দরকার। এরপরে আমার যেটা টার্নিং পয়েন্ট ছিল স্যান্ডেলিনাতে যখন শ্যুট করলাম, ওখানে যে ডিরেক্টরটা ছিলেন উনি আমাকে বলেছে, দেখো তুমি যদি সেটের 10টা বা 12টার দিকে যাও, টিম কিন্তু আসে সেই সকাল 7টায়, হ্যাঁ। তো তোমার জন্য তাদের বাসায় যেতে লেট হয়। সো তোমার তো কোঅপারেট করার কথা। আর সব কিছু মিলে আমাকে বলছে, যদি এখানে আসো, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, বিকজ তোমার এই পদটা পাওয়ার জন্য আরও অনেক মেয়েরা ওয়েট করছে। সো যেখানে যদি ফান করতে আসো, তাহলে ছেড়ে দাও প্রফেশন। সো তখন আমার কথাগুলো কাজে লাগে, তারপরে থেকে আর কি একটু একটু করে সিরিয়াস হওয়ার ট্রাই করছে এখন। যাক, তাহলে এখন জেবা খুবই সিরিয়াস। নট সিরিয়াস বাট ট্রাই। সো জেবা, আপনি কিন্তু মানে আমাদেরকে ঠিকঠাকভাবে অ্যান্সারটা দেননি। কোনটা? আমরা জানতে চাই যে নতুন যারা মেয়েরা আসছে, তারা কি টাইপের প্রবলেমটা ফেস করতে পারে? তারা তো অনেক টাইপেরই প্রবলেম ফেস করছে। আমার সাথে যেটুকু হয়েছে, সো আমি সেটাই বলতে পারবো। সো ফার্স্টের দিকে হয় কি, যে বলবে যে কাজ দিবে, আসো রেস্টুরেন্টে মিট করো, তারপরে উল্টাপাল্টা প্রপোজাল, তারপরে দেখা যাবে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে কাজ দিবে না, তারপরে হচ্ছে বাজে প্রপোজাল তো আসেই, তারপর অনেক ধরনের প্রবলেম ফেস করে। সো থাকে না যে ফার্স্টের দিকে যখন আমি এসেছি, তো আমি তো অনেক কিছুই বুঝতাম না, তো সবার উচিত ছিল না আমার সাথে কোঅপারেট করা, আমাকে বোঝানো যে এভাবে এরকম হয়। সো এই এনভায়রনমেন্টটা আমি পাইনি আসলে প্রথমের দিকে, প্রথমে এসেই আমি ব্যান হয়ে গিয়েছিলাম। সো কাস্টিং কাউচ জিনিসটা কতটা রিয়েল বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে? কাস্টিং, ওই যে বললাম প্রথম কাজ, আমি তো খুব এক্সাইটেড ছিলাম কাজ নিয়ে। আমি নিজেও জানতাম না, এখানে পলিটিক্সের শিকার হয়ে গেছি, আমার অর্ধেক পেমেন্ট মেরে দিয়েছে, কিছুই জানতাম না। পরে যখন আস্তে আস্তে কাজ করলাম, দেন আই গেট টু নো যে এরকম হয়। সো এখন আমি বলি 50% আগে অ্যাডভান্স দিতে হবে, আর খুব রেয়ার আমার টাকা মেরে দিবে, কিন্তু আমি ঝগড়াঝাটি করে অবস্থা খারাপ করে দিই। সো যারা একটু নর্মাল, একটু সাদাসিধে, একটু থাকে না যে ইন্ট্রোভার্ট, তো তারা এই জিনিসটা করতে পারে না। সো তাদের সাথে মনে হয় অনেক প্রবলেম হয়। সো আমি প্রথম থেকে স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম, সো আমার সাথে ওরকম খুব একটা প্রবলেম হয় না। আর নীরব ভাই, ছেলেদের জার্নিটা কেমন হয়ে থাকে এই কাস্টিং কাউচ অ্যান্ড এই জিনিসগুলো? ছেলেদের জার্নিটা অনেক কঠিন, কারণ হচ্ছে যে কাজের অনেক স্কোপ, কিন্তু মানে আর্টিস্ট অনেক কম। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আরও আর্টিস্ট যদি অনেক আসতে পারতো, তাহলে কাজের জায়গাটা অনেক স্মুথ হতো। আর অনেক আর্টিস্ট আছে যারা নতুন কাজ করতে চায়, বাট তাদেরকে আসলে স্কোপ দেয়া হয় না বা সুযোগটা দেয়া হয় না। কারণটা হচ্ছে ওই নন ফেস না তারা। সো নন ফেসটা তো আসলে যদি ওকে কাজে না নেওয়া হয়, তাহলে ও আসলে নন ফেস কীভাবে ক্রিয়েট করবে বা কীভাবে হবে, ইন্ডাস্ট্রির একটা পরিচিত ফেস কীভাবে হবে। সো সবার আগে যেটা হয় যে মানুষ যারা মডেলিং করতে চায় বা যারা অ্যাক্টিং করতে চায় বা যারা সিনেমায় কাজ করতে চায়, ওরা আসলে প্রথম ধরে নেয় যে আমি একটা র্যাম্পের মানে মাধ্যম থেকে বা ছোট একটা ক্যারেক্টার দিয়ে একটা নাটকে বা ছোট একটা ক্যারেক্টার দিয়ে সিনেমায় আসবো। তাতে যেটা হবে, ও কিন্তু মানে একটা পরবর্তী স্টেপে পড়ে গেল, একদম ফার্স্ট সারির কেউ হলো না। কারণ যেহেতু প্রথম তো ও মানে কম্প্রোমাইজ কনসিডার কিন্তু ও নিজেকেই মানে করে ফেলানো হচ্ছে। সো করে ফেললো মানে তখন তার কাজের জায়গাটা কিন্তু যতটুকু তার মানে যোগ্যতা, যতটুকু তার যত দূরে যাওয়ার কথা, অতটুকু কিন্তু যেতে পারে না। সো এই জায়গাটা অনেক মানে ফ্রাস্ট্রেটিং, এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের গ্রুমিংয়েও, মানে যদি কোনো গ্রুমিং সেন্টার বা কোনো একটা, অবশ্যই অনেক থিয়েটারগুলো আছে, যে থিয়েটারগুলো তো আসলে ডিরেক্ট কোনো ডিরেক্টর অ্যাসোসিয়েশন বা কোনো আমাদের চলচ্চিত্রের সাথে রিলেটেড না। সো সেক্ষেত্রে কি হতো, মানে এটা অন্যদিকে আমি চলে যাচ্ছে গল্পের আজকের মানে ঈদের প্রোগ্রামে, সেটা হচ্ছে মানে শিল্পী সমিতি
বা সেটা আমাদের পরিচালক সমিতি বা আমাদের প্রযোজক সমিতির সাথে যদি কোনো থিয়েটারের ডিরেক্ট কোনো কানেকশন থাকতো, তখন ওরাই বলতো যে আমাদের এই ব্যাচ থেকে এই ছেলেগুলো বা এই মেয়েগুলো বের হচ্ছে, আপনারা দেখে এইখানে কোনো কাজে নেওয়া যায় কিনা। সেটা ডিরেক্টরদেরকেও বলা, সাথে সাথে প্রডিউসারদেরকেও বলা, বা সাথে সাথে আর্টিস্ট অ্যাসোসিয়েশনও ইনফর্ম করা যে হ্যাঁ নতুন কিছু আর্টিস্ট এসেছে। আমার কাছে মনে হয় যে কোলাবোরেশন করে একসাথে কাজ করলে অনেক কিছু করা সম্ভব, বাট এটা আসলে স্কোপটা দরকার। শিল্পী সমিতি বা যারা পথনাটক করে বা প্রাচ্যনাটে যারা অ্যাক্টিংটা শেখায়, তাদের ভিতরে কানেকশনটা প্রতিস্থাপন করাটা হচ্ছে না কেন? মানে তাহলে তো আমরা অনেক ভালো ভালো নতুন নতুন মানে যারা আসলে অ্যাক্টিংটা পারে না, তাদেরকে এটা হচ্ছে পেতাম। না। এইখানেও মনে করেন কোনো না কোনো হয়তো থিয়েটারের ওরা চায় না যে আমরা এখানে গিয়ে কাকে অফার করব, বা এখানে ওরাও চায় না যে ওরা আমাদের সাথে এসে করুক। হয় না, দুজনের মধ্যে মনে করেন ইন্টারনাল একটা জেলাসি বা একটা ইগোয়েস্টিক একটা জায়গা থাকে যে আমরা কেন গিয়ে বলবো, আমরা তো অ্যাক্টিং শিখতেছি। বা যারা থিয়েটার করে তারা কিন্তু আসলে নাটক করতে হবে, অ্যাক্টিং করতে হবে, ওই জায়গা থেকে কিন্তু ওরা করে না। মানে ওদের ডেডিকেশনটা কিন্তু অন্য রকমের। কারণ আমি আমার লাইফে কখনো মানে কোনো থিয়েটারে কোনোদিন পাড়াও দেই নেই। সো মানে আমি শুধুমাত্র একদিন প্রাচ্যনাটে গিয়েছিলাম, সেটা মানে আমাদের অনেক বড় একটা মানে নাট্যশালা। সেটা হচ্ছে অনিমেষদার কারণে। অনিমেষদার আমি মাঝে মানে আমি অনেক আগে অনিমেষদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। সো সেটা লাইট শেখার জন্য, কাজ একটু দেখার জন্য, প্রপার একটা প্রোডাকশন কীভাবে হয় এটা দেখার জন্য। সো ওই সময়ে আমার একবার দেখা হয়েছিল, বাট আমি জাস্ট যেহেতু আমি ইন্ডাস্ট্রির মানুষ বা আমি যেহেতু এখানে কাজ করি, আমি জানি যে কি হয়। সেটা হচ্ছে যারা থিয়েটার করে তারা আসলে অ্যাক্টিং টেলিভিশনে তাদের চেহারা দেখাতে হবে তা কিন্তু না। বাট তারপরও হয় না যে কিছু কিছু মানুষ আছে যে একটু কাজ করতে করতে তাদের মধ্যে হ্যাঁ ঠিক আছে আমরা করি। ইভেন আমাদের ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে তাদের কিন্তু অনেকজনই আমরা দেখা যায় নন ফেস নেওয়ার কারণে, মানে নন ফেসটা নেওয়া মানে চাওয়ার কারণে দেখা যায় আমরা যেটা যাচ্ছে না তাকেও নিয়ে নেই আমরা। আবার কিন্তু আপনি দেখবেন যে থিয়েটারে গিয়ে কিন্তু অনেক হুবহু এরকম আমরা যেই ক্যারেক্টারটা খুঁজছি হুবহু এরকম অনেক ডিফারেন্ট মানুষ পাওয়া যায়। সো এই কোলাবোরেশনগুলো আসলে হলে আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে। আমি যেবার কাছে সেম বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। এখনকার সময়ে ইন্ডাস্ট্রিতে ফেসবুকে ফলোয়ার্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়, নাকি আসলে ওই মানুষটা কাজ পারে কিনা তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়? না, যেখানে কাজের ক্ষেত্র দেখা বড় বড় মিডিয়া ইন্ডাস্ট্রিতে আর কি, ড্রামা, সিনেমা, এখানে মানুষটাকে প্রাধান্য দেওয়া হয়, তার ফেস, তার অ্যাক্টিং অফকোর্স। আর ফলোয়ার্স এগুলো তো ইনফ্লুয়েন্সার যারা, তাদের ক্ষেত্রে ফলোয়ার্সকে প্রাধান্য দেওয়া হয়। লাইক কোনো ব্র্যান্ড প্রমোশন, এর ফলোয়ার্স বেশি, ওর পেজ থেকে যদি প্রমোট করা হয় তাহলে বেশি মানুষ দেখবে। সো দুটো ডিফারেন্ট জায়গা। কিছু প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, বাট সেই প্রশ্নের অ্যান্সার শুধু হ্যাঁ বা নাতে দিতে হবে। ঠিক আছে, আমরা এত বেশি কথা শুনবো না, হ্যাঁ বা না। ওকে, প্রথম প্রশ্ন শুরু করছি নীরব ভাইকে দিয়েই। আর ইউ গাইজ রেডি? অ্যান্সার শুধু হ্যাঁ বা না। প্রশ্নটা আমিই জানি, আপনাদের সামনে একই কোশ্চেন দুজনকে? নো। যে বা আপনার কাছে, নীরব ভাই কি আপনার বন্ধু? নো। এবার নীরব ভাইয়ের কাছে, শরীফুল রাজ থেকে কি সিয়াম বেশি জনপ্রিয়? হ্যাঁ। ওকে। যেবা, ইন্ডাস্ট্রির সেরা সুন্দরী পরিমণি? আমার কাছে জয় আপুকে ভালো লাগে, সো না। ওকে, তার মানে না। নীরব ভাই, পরীর প্রেমে কি হাবুডুবু খাচ্ছে নীরব? না। ঠিক আছে। যেবা আপনার কাছে, গোলাপের নায়িকা পরিমণি না হয়ে জেবা হতে পারতো? না, জেবা হলে ভালো হতো? অফকোর্স নট। নীরব মডেল বা নায়ক না হয়ে মোটিভেশনাল স্পিকার হলে ভালো হতো? সেই কোয়ালিটি আপনার মাঝে নেই? একদমই না। তাহলে কি হলে ভালো হতো, মডেল বা নায়ক বাদে? এটা আসলে ওইভাবে করে তো আসলে ভাবা হয় নাই। হয়তো আমার যে প্রফেশন সেই প্রফেশন এটা তো অনেক দিন ধরে আসা, তো হয়তো তখন থেকে অন্য মাইন্ডসেট করে অন্য কোনো কিছু করতাম, তখন মনে হতো এটাই ভালো করতাম। আপনি কি ভালো বিচিং করতে পারেন? না। যেবা মডেল না হয়ে বিউটি এক্সপার্ট হলে ভালো হতো? না, কেন? বিকজ আমার বিউটি সেন্স খুব বাজে। আমার মেকআপ করি আমি 5 মিনিটসের মধ্যে, আমি এখনো জানি না যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, মডেল বা অভিনেত্রী না হলে কি হতেন? মডেল না, অভিনেত্রী না হলে আমার তো আরেকটা প্রফেশন আছে, আমি ফিউচার ফার্মাসিস্ট হব। অ্যান্ড
তা যদি না হতাম তাহলে যেটা হতাম এয়ারফোর্সের জব করতাম, বিভিন্ন কান্ট্রি ট্রাভেল করা হতো। এবার কিছু বিষয় আমরা একটু বিশ্লেষণ জানতে চাই। নীরবের চোখে বুবলি কেমন? সুন্দর নায়িকা এবং খুব পাঞ্চুয়াল, এবং সে খুব সিরিয়াস। তার সাথে তো আমার অলরেডি তিনটে মুভি হয়েছে, বাট এখন যে মুভিগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে বুবলি অনেক বেশি ম্যাচিউরড, এবং বুবলি গল্পটা নিয়ে ভাবে ওই যে আমি যেটা বললাম যে অনেক বেশি আমি কথা বলা শুরু করি, সো বুবলি এখন অনেক সিরিয়াসলি গল্প নিয়ে আমাদের ডিসকাশন করে আমরা আসলে ডিসিশনটা নেই যে কাজটা করবো কি করে। সো বুবলি অনেক সিরিয়াস। যেবার চোখে কেমন আছে ফ্যাশন ইন্ডাস্ট্রি? আমার চোখে হ্যাঁ, দিন দিন তো ইমপ্রুভ হচ্ছে। এখন ড্রেস সেন্স থেকে শুরু করে সব লাইক ওয়েস্টার্ন ড্রেস, তারপরে কালচারাল ড্রেস, সব এভরিথিং ইজ ইমপ্রুভিং। সেটা তো আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেলদের দেখলেই বোঝা যায়, তারপরে নায়ক নায়িকাদের দেখলেই বোঝা যায়, এভরিথিং ইজ ইমপ্রুভিং। পর্দার নায়করা বাস্তবে আসলে কতটা নায়ক বা প্রতিবাদী? নায়ক বা প্রতিবাদী নাকি ভীতু? পর্দার তো আসলে যেটা হয় যে অবশ্যই ক্যারেক্টার করতে গেলে তখন তো একটা ছাপ থেকেই যায়, বাট একদমই গল্পগুলো যখন ডিরেক্টর বা প্রডিউসার যখন গল্প সিলেক্ট করে দিলে আসলে সেটাকে তো অ্যাক্টিং করতে হয়। সো আমরা যেভাবে করে যতটুকু বিদ্রোহী বা যতটুকু অ্যাটাকিং বা যতটুকু সোচ্চার মনে হয়, আসলে এতটুকু সোচ্চার তো কেউ না। হ্যাঁ, সো ভীতু না, বাট প্রত্যেকটা মানুষের একটা থাকে, স্কুল লাইফ থেকে শুরু করে, এবং এটা স্কুলের স্কুলের স্কুলিংটা, তারপরে এলাকার একটা এনভায়রনমেন্ট অনেক রিলেট করে মানুষের বেড়ে ওঠা থেকে শুরু করে, সর্বপ্রথম ফ্যামিলি, তারপরে স্কুল, তারপরে ফ্রেন্ড সার্কেল, এবং তারপরে হচ্ছে যে এই এলাকা বা যেখানে বসবাস করে। তো সব কিছু মিলে দেখবেন যে এটাকে কিন্তু তার হঠাৎ করে যখন সে নায়ক হয়ে যায় তখন হুট করে তো আসলে ওইটার বাইরে বের হতে অনেক টাইম লাগে। কিন্তু জুলাইয়ের আন্দোলনে অনেকেই রাজপথে নেমেছিলেন। হ্যাঁ, কিন্তু এদের যারা রাজপথে নেমেছিলেন তাদেরকে কিন্তু দেখা যাবে ওই শুধুমাত্র ওই দিনই আন্দোলন করেনি। হ্যাঁ, এবং এর আগেও কিন্তু সে এরকম কোনো না কোনো বক্তব্য বা কোনো না কোনোভাবে সে তার বলার জায়গাটা কিন্তু আগে থেকেই ছিল। যে বা আপনার কাছে সাকিব খান নাম শুনলে কি ভেসে ওঠে? গুড লুকিং, অ্যান্ড ভালো অ্যাক্টর, তারপরে স্টাইল আইকন। সামনে দুজনে কি কি কাজ আসছে? আশা করি আপনাদের সামনের কাজগুলো দর্শকদের অনেক পছন্দ হবে, অ্যান্ড আমরা সামনে আরও আপনাদের কাজ দেখব। বাট না চাইলেও আজকে আমাদের বিরতি দিতে হচ্ছে, আড্ডায় সমাপ্তি টানতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঈদের এই স্পেশাল মুহূর্তটা আমাদের সাথে কাটানোর জন্য, অ্যান্ড আশা করি আপনারা আরও ভালো থাকবেন, আপনাদের ঈদ আরও ভালো কাটুক। ধন্যবাদ আপনাদের। দর্শক, না চাইলেও বিরতি দিতে হবে গল্পের আড্ডায়। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের অনেক আনন্দ দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার্ড বাই টাইফুন ফ্যাব্রিকের অনুষ্ঠানে। ঈদ মুবারক।